আজকে মূলত আমরা প্রিভিয়াস ক্লাস মানে অর্থাৎ আমাদের 1 নম্বর ক্লাস থেকে আজ পর্যন্ত কি পড়ে আসছি কি শিখে আসছি এই বিষয়গুলোর উপরে একটু ওভারভিউ দিব এবং কোথাও যদি আপনাদের প্রবলেম থাকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আপনাদের প্রথম ক্লাসে যেটা ছিল যে ইন্ট্রোডাক্টরি ক্লাস, সেদিন আমরা পরিচিত হয়েছিলাম একে অপরের সাথে, বা ক্লাসে কি মডিউলে পড়ানো হবে বা আপনাদের ক্লাসের শিডিউলটা কেমন হবে, কোর্স আউটলাইনটা কেমন হবে, আসলে ডিজিটাল মার্কেটিং বলতে কি বোঝায়, আপনারা ডিজিটাল মার্কেটিং শিখে কি করতে পারবেন, ডিজিটাল মার্কেটিং এবং দেখা যাচ্ছে আমাদের প্রচলিত যে পদ্ধতি বা আগেকার যে মার্কেটিং এর যে প্রচলিত ধারা, এগুলো থেকে আসলে কি মানে কোনটা কি রকম ডিফারেন্স বা কোনটাতে আসলে কস্ট অ্যানালাইসিস কি রকম, এটা হচ্ছে আমরা প্রথম দিনে মোটামুটি আলোচনা করছিলাম। আচ্ছা, এরপরে আমাদের যে পার্টটা ছিল সেটা ছিল হচ্ছে সোশ্যাল মিডিয়া। আমরা আসলে সোশ্যাল মিডিয়া মেইনলি যে সোশ্যাল মিডিয়াগুলো শিখছিলাম তার মধ্যে অন্যতম হচ্ছে ফেসবুক, টুইটার এবং লিঙ্কডইন। তো লিঙ্কডইনটা আসলে প্রফেশনালদের একটা সাইট। এখানে সোশ্যাল মিডিয়া বলাটা যদি বলতে হয় যে হ্যাঁ লিঙ্কডইন একটা সোশ্যাল মিডিয়া, দেন এটাকে বলতে হবে যে এটা হচ্ছে প্রফেশনালদের একটা সোশ্যাল মিডিয়া বলা চলে। আচ্ছা, টুইটারে আসলে টুইটারে মার্কেটিং এর যে পলিসিটা এটা অনেক ইফেক্টিভ। আপনারা ফেসবুকে কিভাবে পোস্ট ক্রিয়েট করবেন, কিভাবে হচ্ছে আপনারা ফেসবুকে বিজনেস পেজ বা দেখা যাচ্ছে পেজ ক্রিয়েট করবেন, কিভাবে পেজটাকে বেসিক অপটিমাইজ করবেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। পেজের ডেসক্রিপশন, ক্যাটাগরি, লং ডেসক্রিপশন, তারপর হচ্ছে আপনার পেজের যে ইমপ্রেশন, আপনার প্রাইস রেঞ্জিং বা দেখা যাচ্ছে সার্ভিসের যে সময়টা, এই বিষয়গুলো আপনাদেরকে অ্যাড করে দেখানো হয়েছিল। এরপরে টুইটারে যে বিষয়টা ছিল যে টুইটারে আসলে কিভাবে হ্যাশট্যাগ ফলো করে বা ট্রেন্ডিং ফলো করে আপনারা পোস্ট করবেন এবং কিভাবে এখান থেকে আপনারা টার্গেটেড অডিয়েন্স বা দেখা যাচ্ছে যে ফলোয়ার বাড়াতে পারেন। আচ্ছা, টুইটারে একটা ভালো বিষয় সেটা হচ্ছে যে এখান থেকে যদি আপনি হ্যাশট্যাগ ফলো করে যদি পোস্ট করেন, আপনার পোস্টটা একদম রিসেন্ট পোস্টে এখানে ইন্ডেক্স হয়ে যায়। তো দেখা যাচ্ছে যারা আসলে ট্রেন্ডিং ফলো করে বা ট্রেন্ডস ফলো করে, তারা দেখা যাচ্ছে আপনার পোস্টটা কিন্তু তাদের সামনে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি যদি আপনি নিজেও ট্রেন্ড ফলো করে পোস্ট করতে থাকেন কন্টিনিউয়াসলি। তবে টুইটারের একটা বিষয়, এটা খুবই সেন্সিটিভ, বা দেখা যাচ্ছে যে অল্প একটু কোনো প্রবলেম মনে হলেই আপনার অ্যাকাউন্টটাকে এরা ভেরিফিকেশন বা দেখা যাচ্ছে যে রেস্ট্রিক্টেড করে দিতে পারে। আচ্ছা, এরপর লিঙ্কডইন নিয়ে কিছু কথাবার্তা হয়েছে যে লিঙ্কডইন আসলে কিভাবে আপনার প্রোফাইল ক্রিয়েট করবেন, প্রোফাইলটাকে কিভাবে প্রপার ওয়েতে অপটিমাইজ করবেন, কি ধরনের কথাবার্তা লিখবেন, জব এক্সপিরিয়েন্স কি লিখবেন, এই বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে লিঙ্কডইনে দেখানো হয়েছিল। আর লিঙ্কডইন আমাদের শুধুমাত্র যে এখানে আমরা আমাদের জবগুলোকেই মানে পোস্ট করব বা তা না, আমরা এখান থেকে আসলে জব খুঁজতেও পারি। লিঙ্কডইন জব অ্যালার্ট কিভাবে কাজ করে এটা নিয়ে আপনাদেরকে বেসিক আইডিয়া দেওয়া হয়েছে। আচ্ছা, লিঙ্কডইনে কিভাবে আপনাদের সিভি আপলোড করবেন, কিভাবে সিভি তৈরি করবেন, এই বিষয়গুলো আপনাদেরকে দেখানো হয়েছে। এরপর আরেকটা বিষয় ছিল গুরুত্বপূর্ণ, যে লিঙ্কডইন থেকে আপনি কিভাবে কোন একজন কোম্পানি বা কোন একটা কোম্পানির পার্সনকে আপনি খুঁজবেন। আচ্ছা, তো সোশ্যাল মিডিয়ার পরে আমরা গিয়েছিলাম হচ্ছে আমাদের যে কাজ ছিল, মেইন যে কাজ যেটা দিয়ে আমরা মার্কেট প্লেসে এন্টার করি, সেটা হচ্ছে ডেটা এন্ট্রি। তো ডেটা এন্ট্রিতে আসলে অনেক কিছুই অনেক পার্টি ছিল, যে ফাইল কনভার্সন, পিডিএফ থেকে এক্সেল, পিডিএফ থেকে ওয়ার্ড বা ইমেজ থেকে ওয়ার্ড, ইমেজ থেকে এক্সেল, এই ধরনের ফাইল কনভার্সনের কাজ ছিল। তারপর ছিল হচ্ছে আচ্ছা ডেটা এন্ট্রিতে আর কি কাজ ছিল, ফাইল কনভার্সন, তারপর হচ্ছে ম্যানুয়াল কিছু কাজ ছিল। আচ্ছা, এরপর ছিল হচ্ছে ওয়েব রিসার্চ। ওয়েব রিসার্চের কাজটাতে দেখা যাচ্ছে আমরা ওয়েবসাইট থেকে বা বিভিন্ন ওয়েবসাইটগুলোকে রিসার্চ করে সেখান থেকে আমাদের তথ্যগুলো কালেক্ট করতাম। তো ওয়েব রিসার্চের বেশ কিছু বিষয় ছিল, তার মধ্যে অন্যতম ছিল হচ্ছে যে গুগলের সার্চ অপারেটর ইউজ করা, যেটা আপনারা এখনো ব্যবহার করে আসছেন বা দেখা যাচ্ছে এখনো বিভিন্ন কাজে আপনারা গুগল সার্চ অপারেটরগুলো ইউজ করেন। রিসেন্টলি গতকালকেই মনে হয় যে কাউকে একটা দেখালাম যে গুগল সার্চ অপারেটর ইউজ করে কিভাবে সার্চ করবেন। এই যে গতকালকে এটা ছিল, গতকালকে আপনাদেরকে এটা দেখালাম যে লিঙ্কডইন থেকে বা দেখা যাচ্ছে নির্দিষ্ট একটা ওয়েবসাইট থেকে কিভাবে পার্টিকুলার কিছু মানে পার্সনকে আমরা খুঁজতে পারি। আচ্ছা, তো আরো ছিল ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার বা দেখা যাচ্ছে গুগল ক্রোমের বিভিন্ন এক্সটেনশন আমরা ইউজ করছিলাম। আচ্ছা, এরপর একটা বিষয় ছিল যে লিড জেনারেশন। লিড জেনারেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা লিড জেনারেশন কিভাবে করব, কি প্রসিডিউরে আমরা আগাবো, এই বিষয়গুলো নিয়ে মোটামুটি আলোচনা হয়েছে। যে প্রথমে আমরা খোঁজা শুরু করব। আচ্ছা, লিড জেনারেশন আসলে কি, লিড জেনারেশন কিভাবে হয়,
তো এখানে আসলে লিড জেনারেশন প্রচলিত ধারাটা কি বা প্রচলিত সংজ্ঞাটা কি, আর লিড জেনারেশন আসলে বলতে কি বোঝায়, এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত কথা হয়েছে। এরপরে ছিল যে আসলে লিড কালেক্ট করবেন কিভাবে। তো লিড কালেক্ট করার জন্য প্রথমে আমাদেরকে যেতে হবে যে গুগল ম্যাপে গিয়ে আমরা এখান থেকে লিড কালেক্ট করা শুরু করব। এরপর হচ্ছে আমরা গুগলে সার্চ করব, গুগল সার্চ রেজাল্ট থেকে আমরা হচ্ছে খোঁজা শুরু করব। এরপর হচ্ছে বিভিন্ন বিজনেস ডিরেক্টরিতে আমরা এই লিডগুলো কালেক্ট করতে পারি। এছাড়া আরও বেশ কিছু পদ্ধতি ছিল, আবার ছিল হচ্ছে B2B লিড, B2C লিড, এগুলো ছিল। আচ্ছা, বেশ কিছু ওয়েবসাইটের নাম বলেছিলাম বিজনেস ডিরেক্টরি, তার মধ্যে অন্যতম ছিল হচ্ছে yolopages.com, tripleb.org বা tripleb অর্গানাইজেশন, yelp.com, el.com, এই ধরনের আরও অনেক অনেক বিজনেস ডিরেক্টরি ছিল। আচ্ছা, এরপরে যে পার্টটা ছিল যে আপনার হচ্ছে এটা কি ছিল, রিয়েল এস্টেট লিড জেনারেশন। তো রিয়েল এস্টেট লিড খোঁজার ক্ষেত্রেও অনেকটা সেম, আপনাদেরকে গুগল থেকে খোঁজা শুরু করতে হবে এবং দেখা যাচ্ছে যে এই ধরনের কিছু সাইটের নাম আপনাদেরকে বলে দিয়েছিলাম। এই সাইটগুলোতে শুধুমাত্র রিয়েল এস্টেটের যে প্রপার্টিগুলো আছে এগুলোই হয়তো এগুলোই কেনা বেচা বেশি হয়। তো এর মধ্যে জুম ইনফো ছিল, আরও অনেক সাইট বা অনেক অ্যাপের কথা আপনাদেরকে বলেছিলাম, ওইগুলো ইউজ করে আপনারা এই রিয়েল এস্টেট লিডগুলো খুঁজতে পারেন। আর লিড জেনারেশনের মধ্যে বেশিরভাগ যে কাজগুলো হয় এর মধ্যে অন্যতম কাজগুলো হচ্ছে, একটা হচ্ছে রিয়েল এস্টেট লিড, একটা হচ্ছে হসপিটাল লিড, একটা হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানির লিড, আর একটা হচ্ছে আপনার রেস্টুরেন্ট বা দেখা যাচ্ছে যে এই ধরনের ছোট ছোট বিজনেসে লিডগুলো কালেক্ট করা। এই চারটা মোটামুটি অনেক পপুলার ক্যাটাগরি রিয়েল এস্টেট। তারপর হচ্ছে আপনার রিয়েল এস্টেটের পর হচ্ছে হসপিটাল, ইন্স্যুরেন্স, আর একটা হচ্ছে ছোট ব্যবসা যেটা বা ক্ষুদ্র বিনিয়োগী যে ব্যবসাগুলো আছে এই ধরনের কিছু লিড কালেক্ট করা। তো সবচেয়ে বেশি পপুলার বা দেখা যাচ্ছে এরকম আপনারা কাজ অলরেডি করেও আসছেন, 2-3 জন অলরেডি কাজ পাইছেন, যে হসপিটালের লিড কালেক্ট করা। আবার হচ্ছে একটা ছিল হচ্ছে যে রিয়েল এস্টেট লিড কালেক্ট করা। এই ধরনের কাজ কিন্তু আপনারা অলরেডি ফাইবার থেকে দেখে আসছেন। আর একটা বিষয়, আপনাদেরকে যে ধরনের কাজই শেখানো হয় বা যে ধরনের কাজই দেখানো হয়, আপনারা কিন্তু বায়ার রিকোয়েস্টগুলো থেকে এই কাজগুলোর ডেমো কিন্তু কালেক্ট করতে পারেন। বা দেখা যাচ্ছে ডেটা এন্ট্রির প্রচুর কাজ আপনারা কিন্তু ডেমো হিসেবে মার্কেট প্লেস থেকে বা ফাইবার থেকে কিন্তু আপনারা যে এই বায়ার রিকোয়েস্টগুলো আসে এখান থেকে আপনারা দেখতে পান, বা এগুলোর মধ্যে থেকে যেটা আপনাদের কমন পড়ে বা দেখা যাচ্ছে যেগুলো আপনারা পারবেন এই ধরনের কাজগুলো আপনারা প্র্যাকটিস করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আচ্ছা, লিড জেনারেশনের আসলে অনেক টুল আছে বা অনেক প্রিমিয়াম অনেক ফ্রি টুল আছে। এর মধ্যে থেকে আসলে দেখা যাচ্ছে যে ইমেল এক্সট্রাক্টর যেটা আছে এটা আমরা আসলে ইমেল খুঁজতে অনেক সাহায্য করে আমাদেরকে। তো ইমেল এক্সট্রাক্টর যে এক্সটেনশনটা আছে এটা ফ্রিতে কাজ করে এবং অনেক ভালো কাজ করে। আমরা যে কোনো ওয়েবসাইটে যদি ইমেল খুঁজতে যাই দেখা যাচ্ছে ওই ওয়েবসাইটের হোম পেজে গিয়ে বা কন্ট্যাক্ট পেজে গিয়ে তাদের মেইলটা আমাদেরকে ম্যানুয়ালি খুঁজতে হয়। আর আমরা যদি ইমেল এক্সট্রাক্টর ইউজ করি দেন জাস্ট ওই ওয়েবসাইটটাতে গেলেই আমাদেরকে ইমেল এক্সট্রাক্টর ওই ওয়েবসাইটে যে মেইলটা খুঁজে পাবে সেই মেইলটা আমাদেরকে শো করবে। তো ইমেল এক্সট্রাক্টর ছিল। তারপর হচ্ছে সেলস কিউএল ছিল। সেলস কিউএলটা মোটামুটি ফ্রিতে লিঙ্কডইন থেকে ভালোভাবে আপনাদেরকে লিড কালেক্ট করতে দেয়, দেখা যাচ্ছে প্রতি মাসে 100টা। আর এখান থেকে প্রিমিয়াম যেটা এটা সম্ভবত $5, এটা হচ্ছে প্রতি মাসে আপনাকে 1500টা লিড ফ্রিতে কালেক্ট করতে দিবে। তো আপনাদেরকে একটা পদ্ধতি বলেছিলাম এরকম, যে আপনারা যেহেতু একটা টিম বা দেখা যাচ্ছে আপনারা যদি একটা টিম হিসেবে কাজ করেন, দেখা যাচ্ছে প্রত্যেকেরই একটা করে লিঙ্কডইন প্রোফাইল তো অবশ্যই আছে। তো প্রত্যেকটা লিঙ্কডইন প্রোফাইল দিয়ে আপনারা একটা করে সেলস কিওয়ার্ড প্রতি মাসে 100টা করে লিড কালেক্ট করতে পারবেন। তো আপনারা ক্লাসে প্রতিদিনই প্রায় উপস্থিত হন 20 জনের উপরে, 22 জন, 23 জন বা 24 জন। তো এখন বিষয় হচ্ছে যে আপনারা যদি এই 22 জন বা দেখা যাচ্ছে মিনিমাম 20 জন মিলে যদি একটা টিম হিসেবে কাজ করেন তাহলে সেলস কিওয়ার্ড থেকে সবাই মিলে প্রতি মাসে 2000টা লিড আপনারা কালেক্ট করতে পারবেন, যেটা সেলস কিওয়ার্ডের প্রিমিয়ামের থেকেও বেশি। সেলস কিওয়ার্ডের প্রিমিয়ামে আপনারা ওদেরকে $5 পে করে প্রতি মাসে আপনি ম্যাক্সিমাম 1500টা লিড কালেক্ট করতে পারবেন বা মেইল কালেক্ট করতে পারবেন লিঙ্কডইন থেকে। আর যদি ফ্রিতে আপনারা একটু আপনাদের স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে যদি কাজ করেন তাহলে আপনারা ফ্রিতেই 500টা বেশি লিড কালেক্ট করতে পারবেন, অর্থাৎ প্রতি মাসে 2000টা মতো লিড বা 2000টার মতো ইমেল আপনারা কালেক্ট করতে পারবেন। আচ্ছা,
তো সেলস কিওয়ার্ডের আরেকটা প্রিমিয়াম ফিচার হচ্ছে যে আপনি এখান থেকে যদি প্রিমিয়াম ফিচারটা ইউজ করেন, তাহলে ওই ব্যক্তির যদি কোনো কন্ট্যাক্ট ফোন নাম্বার যদি লিঙ্কডইন প্রোফাইলে অ্যাড করা থাকে, সেই কন্ট্যাক্ট ফোন নাম্বারটাও আপনি দেখতে পাবেন। তো এটা হচ্ছে প্রিমিয়াম এবং দেখা যাচ্ছে যে ফ্রির মধ্যে একটু পার্থক্য। আচ্ছা, আরো অনেক টুল ছিল যেমন নেম টু ইমেল, তারপর হচ্ছে ইমেল পারমুটেটর বা ক্লিয়ার বিট, এগুলো আসলে ফ্রিতে এখন খুব একটা ভালো কাজ করছে না। তো আপনারা সবসময় এই টুলগুলো নিয়ে আপডেট থাকার চেষ্টা করবেন, বা দেখাচ্ছে যে নতুন কি টুল আসতেছে এই টুলগুলো নিয়ে আপনারা কাজ করার চেষ্টা করবেন। কারণ এই যে যে টুলগুলোর নাম বললাম, নেম টু ইমেল বা দেখা যাচ্ছে ইমেল পারমিউটেটর, ক্লিয়ার বিট কানেক্ট, এগুলো এখন আর ফ্রিতে কাজ করে না, কিন্তু আগে একসময় এরা ফ্রিতে কাজ করতো, বা দেখা যাচ্ছে যে এরা ফ্রিতেই সবাইকে সার্ভিস দিত। এরপর যখন দেখলো যে না, এদের সার্ভিসটা অনেক ভালো, অনেকে এটা গ্রহণ করছে, দেন তারা এটাকে প্রিমিয়াম করে ফেললো। তো আপনারা সবসময় এই টুলগুলো নিয়ে আপ টু ডেট থাকার চেষ্টা করবেন। আচ্ছা, এরপরে ছিল আমাদের অনেক বড় একটা পার্ট বা অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা হচ্ছে যে ফাইবার গিগ প্রমোশন বা ফাইবার গিগের প্রমোশন এবং ফাইবার গিগ ক্রিয়েশন বা ফাইবার গিগ মার্কেটিং, এগুলো সব মোটামুটি একসাথে ছিল। তো আমাদেরকে যে কাজটা করতে হচ্ছে, প্রথমে আমরা ফাইবার গিগ ক্রিয়েট করলাম। কিভাবে ক্রিয়েট করতে হয় এই বিষয়ে সবাই জানেন, সবারই মনে আছে, সবাই এখন অনেক ভালোভাবে গিগ ক্রিয়েট করতে পারে। অ্যান্ড গিগের মার্কেটিং হিসেবে দেখাচ্ছে ফেসবুক বা সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করা, বা দেখাচ্ছে যে যারা একটু মোটামুটি অ্যাডভান্স লেভেলে আছেন তারা হচ্ছে ইমেল মার্কেটিং এর মাধ্যমে আপনারা কিন্তু গিগগুলোর প্রমোশন করতে পারেন। আর কাজ পাওয়ার আরেকটা ভালো ওয়ে হচ্ছে, প্রাথমিক অবস্থায় যেহেতু কাজ পাওয়াটা একটু টাফ হয়, সবচেয়ে ভালো ওয়ে বলা হয়েছিল এরকম যে বায়ার রিকোয়েস্ট থেকে কাজ নিতে হবে। আচ্ছা, এটা ছিল মোটামুটি ফাইবার গিগ পর্যন্ত। তারপর হচ্ছে ফাইবার গিগ কিভাবে পাঠাবেন, কিভাবে ফাইবার গিগ কিভাবে ক্রিয়েট করবেন, কিভাবে হচ্ছে বায়ার রিকোয়েস্ট পাঠাবেন, বায়ারের সাথে কমিউনিকেট করবেন, এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেম অ্যারাইজ হয়েছে এবং সেগুলো নিয়ে আসলে আলোচনা করা হয়েছে। আচ্ছা, কোরাতে আসলে আপনারা ফ্রিতে আপনাদের গিগের জন্য অনেক ভালো মার্কেটিং করতে পারেন, এই বিষয়গুলো বলা হয়েছে। আচ্ছা, তো এরপরে যে টপিকটা আপনাদের ছিল সেটা হচ্ছে যে ইমেল মার্কেটিং। তো ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে দেখাচ্ছে বাল্ক ইমেল কিভাবে কালেক্ট করবেন, সেই বাল্ক ইমেলগুলো কিভাবে ক্লায়েন্টকে আপনারা সেল করতে পারেন, কি পরিমাণ বাল্ক ইমেলের জন্য কি পরিমাণ চার্জ করতে পারবেন, এই বিষয়গুলো নিয়ে বলা হচ্ছে। নির্দিষ্ট কিছু মানে এরিয়া থেকে নির্দিষ্ট কিছু প্রফেশনাল মানুষকে কিভাবে আমরা বাল্ক ইমেলের মাধ্যমে খুঁজে বের করব, এই বিষয়গুলো নিয়ে কথা বলা হয়েছে। আচ্ছা, এখানে অবশ্যই ইমেল এক্সট্রাক্টর এবং হচ্ছে আপনার গুগল সার্চ অপারেটর, এগুলোকে খুব সিম্পলি ইউজ করে আপনারা হচ্ছে ডেটাগুলো কালেক্ট করতে পারেন। তো এরপরে ছিল হচ্ছে ইমেল মার্কেটিং এর আরেকটা পার্ট ছিল যে মেইল চিম্প, এবং মেইল চিম্পে কিভাবে আপনারা টেমপ্লেট ডিজাইন করবেন, মেইল চিম্পে কিভাবে ফ্রিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এবং মেইল চিম্পের যে বেসিক ছিল যে এখানে হচ্ছে আমরা প্রতি মাসে 2000 কন্ট্যাক্ট আপলোড করতে পারবো এবং 4000টা মেইল আমরা ফ্রিতে পাঠাতে পারবো। আচ্ছা, তো মোটামুটি এই ছিল মেইল আপনার হচ্ছে ইমেল মার্কেটিং বা মেইল ক্যাম্পেইনের কিছু বিষয়। এরপর যে টপিকটা ছিল যে ইউটিউব। তো ইউটিউবের পার্টটাতে মোটামুটি আমাদের বেশ কয়েকদিন সময় গেছে, বা দেখা যাচ্ছে এখানে ভালোভাবে শেখার কিছু বিষয় ছিল যে ইউটিউবে আসলে কিভাবে আমরা চ্যানেল ক্রিয়েট করব, চ্যানেলটাকে কিভাবে অপটিমাইজ করব, এখানে আপলোড ডিফল্টস কিভাবে সেট আপ করবো, আমাদের চ্যানেল আর্ট বা দেখা যাচ্ছে আমাদের ব্যানার এবং হচ্ছে আমাদের চ্যানেল প্রোফাইল ফটো কিভাবে চেঞ্জ করব, আচ্ছা কিওয়ার্ড কিভাবে রিসার্চ করব, কন্টেন্ট কিভাবে রেডি করব। এখানে দুইটা টুল আপনাদেরকে বলা হয়েছিল। যে আচ্ছা, আরেকটি বিষয় বলা ছিল যে আমরা যে পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবো না ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এই বিষয়গুলো নিয়ে মোটামুটি বিস্তারিত আলোচনা করা হয়েছে। আচ্ছা, পার্সোনাল থেকে বিজনেস অ্যাকাউন্টে কিভাবে সুইচ করব এটা নিয়ে কথা হয়েছে। তারপর হচ্ছে যে মেইন বিষয়টা ছিল যে ক্যানভা থেকে আমরা কিভাবে একটা ডেমো ভিডিও ক্রিয়েট করে সেটাকে আপলোড করতে পারি। এরপর ছিল আপনার টাইটেল রিসার্চ এবং হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। তো আমরা দুইটা এক্সটেনশন ইউজ করেছিলাম, একটার নাম ছিল হচ্ছে টিউব বাডি আর একটার নাম ছিল ভিড আইকিউ। তো এই দুইটা এক্সটেনশন মোটামুটি ফ্রিতে অনেক ভালোভাবে কাজ করে। তো এই টিউব বাডি বা ভিড আইকিউ এরা একটু লগ ইনের সময় একটু প্রবলেম করতে পারে। তো আপনারা এই লগ ইনের ক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাবেন, আমি আবার দেখাই দেওয়ার চেষ্টা করব। প্লাস আমাদের তো ক্লাসের ভিডিওগুলো আছেই, সেখান থেকে আপনারা এটা প্র্যাকটিস করে দেখে নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, তো এইটা মডেল বা যে কোনো ধরনের মার্কেটিং আমরা করি না কেন, এটার যে আলটিমেট টার্গেটটা থাকে এটা হচ্ছে সেল জেনারেট করা। তো
এটা হতে পারে আপনার প্রোডাক্টের, হতে পারে আপনার সার্ভিসের, বা হতে পারে ব্র্যান্ড প্রমোশনের। তো আমাদের হচ্ছে মেইন যে টার্গেটটা থাকে এটা হচ্ছে সেল জেনারেট করা। তো এইটা মডেলের যে সেলস ফানেলটা, সেখানে বলা হচ্ছে যে প্রথমে অ্যাটেনশন ড্র করতে হবে, দেন ইন্টারেস্ট ফিল করাতে হবে, তাদের মধ্যে একটা ডিজায়ার তৈরি করতে হবে, দেন আমরা হচ্ছে অ্যাকশনে যাব। এটা ছিল এইটা মডেলের বেসিক: এ ফর অ্যাটেনশন, আই ফর ইন্টারেস্ট, ডি ফর ডিজায়ার অ্যান্ড এ ফর অ্যাকশন। আচ্ছা, এরপর একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে কিওয়ার্ড রিসার্চ। আমরা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখে আসলাম যে ফেসবুক থেকে শুরু করে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে, ইমেল মার্কেটিং থেকে শুরু করে যে কোনো জায়গায় আমরা যখনই গেলাম, আমার বা দেখা যাচ্ছে যে ইউটিউব ভিডিওর ক্ষেত্রে, বা দেখা যাচ্ছে ইউটিউবের কন্টেন্ট আপলোড করার ক্ষেত্রে ডেসক্রিপশন অথবা আমাদের যে টাইটেল, এটার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল যে কিওয়ার্ড রিসার্চ। তো কিওয়ার্ড রিসার্চ আমরা কিভাবে করেছিলাম সেটা অনেকেই হয়তো মনে আছে, যে কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমরা কিভাবে কিওয়ার্ড জেনারেটর বা দেখা যাচ্ছে কিওয়ার্ড সাজেশন এগুলো কালেক্ট করে, দেন এগুলোর সার্চ ভলিউম ফাইন্ড আউট করে কোনটা আমাদের টপিকের সাথে রিলেভেন্ট এবং কোনটাতে সার্চ ভলিউম বেশি এবং কম্পিটিশনটা কম, এইভাবে আমরা কিওয়ার্ডগুলো টার্গেট করে জেনারেট করেছিলাম। তো কিওয়ার্ডগুলো মোটামুটি, বা কিওয়ার্ড জেনারেট করা বা কিওয়ার্ডগুলো চুজ করা মোটামুটি সবগুলো সেক্টরের ক্ষেত্রেই সেম। তো এগুলো ছিল মোটামুটি আমাদের প্রথমের দিকের কিছু পার্ট। এরপর শুরু হলো যে হচ্ছে আমাদের এসইও। এসইওর মধ্যে আসলে এসইও কেন, এসইও কিভাবে করব, এসইওর যে হিস্ট্রি, বা দেখা যাচ্ছে যে আরেকটা পার্ট ছিল যে কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে ছিল যে কিওয়ার্ড আসলে কেমন হয়, লং টেল, শর্ট টেল, বা দেখা যাচ্ছে হেড কিওয়ার্ড, বডি কিওয়ার্ড, তারপর মার্কেটিংয়ের উপর ডিপেন্ড করে আমরা কিওয়ার্ডকে কয়ভাবে ভাগ করতে পারি, কিওয়ার্ডের ইউজের উপর ডিপেন্ড করে আমরা কয়ভাবে এটাকে ভাগ করতে পারি, প্রাইমারি, সেকেন্ডারি এবং হচ্ছে সাবঅর্ডিনেট কিওয়ার্ড। এই বিষয়গুলো নিয়ে অনেক বিস্তারিত আলোচনা হয়েছে। আচ্ছা, এরপরে যে পার্টটা ছিল যে অন পেজ এসইও। অন পেজ এসইও কিভাবে করে, কি কি বিষয় খেয়াল রাখতে হয়, আমাদের একটা পোস্ট রেডি করতে কি বিষয়ে খেয়াল রাখতে হয়, এইগুলো নিয়ে আলোচনা হয়েছে। তারপর ছিল হচ্ছে অফ পেজ এসইও। অফ পেজ এসইও ক্ষেত্রে হচ্ছে আমরা ব্যাকলিংক কিভাবে ক্রিয়েট করতে হয়, তারপর হচ্ছে আমাদের পেজটা অন্য কোন 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 ওয়েবসাইটের সাথে আমরা ব্যাকলিংক ক্রিয়েট করব, যে ওয়েবসাইটগুলোর সাথে আমরা ব্যাকলিংক ক্রিয়েট করব তাদের কন্ডিশন কেমন, বা সেগুলোকে আমরা সবসময় প্রপার ওয়েতে নার্সিং করব কিভাবে। এরপর ছিল গুগলের অ্যালগোরিদম, তারপর ছিল কি ছিল, লোকাল এসইও ছিল, তারপর টেকনিক্যাল এসইও ছিল। তো মোটামুটি এই বিষয়গুলো ছিল। ইমেজ সাবমিশন, পিডিএফ সাবমিশন, ভিডিও সাবমিশনের মাধ্যমে কিভাবে আমরা ব্যাকলিংক নিতে পারবো, বিজনেস, গুগল মাই বিজনেস লিস্টিং, বা দেখা যাচ্ছে গুগল মাই বিজনেসে কিভাবে ভেরিফাই করব, এই বিষয়গুলো নিয়ে মোটামুটি আলোচনা করা হয়েছিল। আচ্ছা, টেকনিক্যাল এসইওর ক্ষেত্রে কিছু বিষয় ছিল, যেমন পেজের স্পিড চেক করা, আমাদের পেজের লোডিং স্পিড কেমন, লোডিং টাইমটা কেমন, মোবাইল ফ্রেন্ডলি কিনা, এসএসএল সার্টিফিকেট আছে কিনা, তারপর হচ্ছে ক্যানোনিক্যাল ট্যাগ আমরা ইউজ করতেছি কিনা, এই বিষয়গুলো নিয়ে মোটামুটি টেকনিক্যাল এসইওতে আমাদের আলোচনা করা ছিল। আচ্ছা, ফোরাম পোস্টিং, তারপর হচ্ছে আপনার গেস্ট পোস্টিং, সোশ্যাল বুকমার্কিং, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এরপর ছিল হচ্ছে যে কম্পিটিটর এবং কম্পিটিটিভ অ্যানালাইসিস। অর্থাৎ আমাদের যে ওয়েবসাইটটা আমরা তৈরি করছি এটার জন্য আসলে আমরা কম্পিটিটরকে অ্যানালাইসিস করব এবং কম্পিটিটিভ অ্যানালাইসিস করব আমাদের নিজের, বা দেখাচ্ছে আমরা বলতে পারি যে আমাদের একটা ওয়েবসাইটের আত্মসমালোচনা। আমরা যখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করব বা একটা ওয়েবসাইটে যখন চেক করে দেখব যে এটা সবকিছু ঠিকঠাক আছে কিনা, দেন আমাদেরকে এই কম্পিটিটিভ অ্যানালাইসিস করে দেখতে হবে যে নর্মালি যেরকম হওয়া উচিত একটা ওয়েবসাইটের গুগলের অ্যালগোরিদম, বা দেখা যাচ্ছে গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টরে যেভাবে বলা আছে আমাদের সাইটটা আসলে সেভাবে সাজানো আছে কিনা। এই যে দুটো বিষয়ের মধ্যে কম্পেয়ার করা, এটাকে আমরা অনেক সময় এটাকেই মূলত বলি যে কম্পিটিটিভ অ্যানালাইসিস। আর কম্পিটিটর অ্যানালাইসিস হচ্ছে যে আমরা যাদের সাথে আসলে কম্পিট করছি তাদেরকে খুঁজে বের করা। তো এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল এরকম যে আমরা যখন কোনো কিছু সার্চ দিতাম, যে আমাদের যে মেইন কিওয়ার্ড, আমাদের একটা মেইন কিওয়ার্ড ছিল যে কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ। কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ, এটা ছিল আমাদের মেইন কিওয়ার্ড। দেখেন এখানে প্রচুর রেজাল্ট আমাদেরকে শো করছে, কিন্তু এরা বা এতগুলো আসলে আমাদের এক্সাক্ট কম্পিটিটর না। আমাদের যে এক্সাক্ট কম্পিটিটর
তারা হচ্ছে যে এই এক্স্যাক্টলি এই কিওয়ার্ডটা যারা ইউজ করছে এরাই হচ্ছে আমাদের এক্স্যাক্ট কম্পিটিটর, যে কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ। তো আমরা যদি জাস্ট এটা সার্চ দেই, দেন রেজাল্টটা মাত্র 13,900 চলে আসছে। এদের মধ্যে থেকেও দেখা যাচ্ছে যে কিছু বোর্ড ম্যাচ আছে বা দেখা যাচ্ছে কিছু পার্শিয়াল ম্যাচ আছে। তো এদের সাথে আমাদেরকে কম্পেয়ার করে দেখতে হবে যে এদের সাইডের যে কোয়ালিটি বা এদের সাইটগুলো যেভাবে বিল্ড করা আমরা আসলে সেভাবে আছি কিনা। এরপরে ছিল নিশ সিলেকশন বা দেখাচ্ছে নিশ রিসার্চ। তো নিশ রিসার্চটা এই কারণে জরুরি যে আমরা যখন ওয়েবসাইট রেডি করি বা একটা ওয়েবসাইট যখন আমরা তৈরি করি তখন দেখা যাচ্ছে আমরা আমাদের একটা নিশ সিলেক্ট করে রাখি বা একটা টার্গেট সিলেক্ট করে রাখি যে এই টার্গেট ব্যক্তিদেরকে আমরা আমাদের ওয়েবসাইটে অডিয়েন্স হিসেবে নিয়ে আসবো। তো এরপরে কি হয় যে যখন আমরা প্ল্যান করি বা দেখা যাচ্ছে ওয়েবসাইটটা ডিজাইন করার জন্য প্ল্যান করি তখন এটা একরকম থাকে, এবং যখন আমরা এই প্ল্যানটাকে এক্সিকিউট করতে যাই হয়তো একটু একটু করে আমাদেরকে অনেক কিছু চেঞ্জ করতে হয়, বা দেখাচ্ছে আমরা যেভাবে ডিজাইন করে যাচ্ছি ওইভাবে হচ্ছে না, একটু একটু চেঞ্জ করতে হচ্ছে। তো এরপরে যে কাজটা হয় যে আমাদেরকে ওয়েবসাইটটা কমপ্লিট করার পর গিয়ে আবার দেখতে হয় যে আমাদের যে নিশটা ছিল বা আমাদের যে টার্গেটটা ছিল সেটা আসলে ঠিক আছে কিনা, বা দেখা যাচ্ছে এই ওয়েবসাইটটা ডেভেলপ করতে গিয়ে কোথাও আসলে আমাদের এই নিশটা পরিবর্তন হয়ে গেছে কিনা। তো আমাদেরকে এটা আবার রিসার্চ করে দেখতে হয় যে আমাদের টার্গেটটা ঠিকঠাক আছে কিনা। তো এটা অবশ্যই অনেক বড় একটা বিষয়। কারণটা হচ্ছে যে প্রাথমিক অবস্থায় আমরা হয়তো নিশ সিলেক্ট করলাম, সেইভাবে ওয়েবসাইট ডেভেলপ করলাম, সবকিছু একদম পারফেক্ট ওয়েতে করলাম, অর্থাৎ সবকিছু একদম পারফেক্ট ওয়েতে করলাম, অর্থাৎ অন পেজ এসইও থেকে শুরু করে টেকনিক্যাল এসইও বা দেখা যাচ্ছে অফ পেজ এসইও, এই কাজগুলো আমরা সবকিছু কমপ্লিট ভাবে করলাম। একদম প্রপার ওয়েতে আমাদের ওয়েবসাইটটাকে আমরা ডিজাইন করে সব কাজকর্মে করলাম। করার পরেও দেখা যাচ্ছে যে আপনাদের এখান থেকে টার্গেট সেল জেনারেট হচ্ছে না। কারণটা হচ্ছে কি, ওয়েবসাইটটাকে যখন ডেভেলপ করতে গেছেন তখন এটা হচ্ছে আপনার নিচ থেকে একটু সরে গেছে বা দেখা যাচ্ছে নিচটা তখন ডিফারেন্স হয়ে গেছে। নিশ এবং আপনার ওয়েবসাইটটা বিল্ড করার পর দুইটার মধ্যে টার্গেটটা একটু চেঞ্জ হয়ে গেছে। এই কারণে আমাদেরকে আবারও এই নিশ সিলেকশন বা দেখা যাচ্ছে নিশ রিসার্চ করতে হয় যে আমরা যেভাবে প্ল্যান করে রাখছিলাম আমাদের ওয়েবসাইটটাকে লঞ্চ করার পর আমাদের এই প্ল্যানেই আমরা চলতে পারবো কিনা, এই বিষয়টা আমাদেরকে খেয়াল করে দেখতে হবে। আর নিশ সিলেকশনের ক্ষেত্রে যে বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমাদেরকে একদম স্পেসিফিক হতে হবে। স্পেসিফিক বলতে আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে একটা স্পেসিফিক প্রোডাক্ট বা একটা স্পেসিফিক সার্ভিসের উপর বিল্ড করি, দেন গুগল এটাকে সুন্দরভাবে দেখবে বা দেখাচ্ছে এটাকে সে র্যাঙ্ক করানোর চেষ্টা করবে। আচ্ছা, এরপরে ছিল হচ্ছে ওয়ার্ডপ্রেস, এবং আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপ মানে একটা থিম ইনস্টল করে বা দেখা যাচ্ছে pantheon.io থেকে কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসের থিম ইনস্টল করলাম এবং সেটাকে কিভাবে কাস্টমাইজ করতে হয়, বেসিক কি বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা মোটামুটি করা হয়েছে। কিভাবে পোস্ট করবেন, কিভাবে আপনারা প্লাগইন ইনস্টল করবেন, কিভাবে আপনাদের ওয়েবসাইটটাকে গুগল ক্রাউডের কাছ থেকে আপাতত সেফ রাখবেন, গুগলে আপাতত ইন্ডেক্স করবেন কি করবেন না, এই বিষয়গুলো নিয়ে মোটামুটি গতকাল পর্যন্ত আপনাদের সাথে আলোচনা হয়েছে। তো মোটামুটি অনেক টপিক দেখা যাচ্ছে যে এই টপিকগুলোর মধ্যে থেকে আপনাদের ফাইবার মার্কেট প্লেসে সেল করার মতো প্রচুর গিগ আপনারা ক্রিয়েট করতে পারবেন। শুধুমাত্র এই যে অফ পেজ এসইও যেটা আছে, এই অফ পেজ এসইও থেকে আপনারা 4টা বা 5টা ক্যাটাগরির গিগ আপনারা ক্রিয়েট করতে পারবেন। ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা, ফোরাম পোস্টিং, গেস্ট পোস্টিং, আপনার প্রোফাইল ব্যাকলিঙ্ক, বিজনেস সাইটেশন, তারপর গুগল মাই বিজনেস অপটিমাইজেশন, 4টা 5টা 6টার নাম আমি নিজেই বলে ফেললাম। তো এই যে টপিকগুলো আছে এই টপিকগুলোর মধ্যে থেকে আপনাদেরকে অবশ্যই নির্দিষ্ট একটা টপিক খুঁজে বের করতে হবে, যে টপিকটা আপনাদের কাছে ভালো লাগে বা যে টপিকটা ডিমান্ড আছে, যে টপিকটা ইন ফিউচারে আরও ভালো ডিমান্ড হবে, এই ধরনের চিন্তা ভাবনা করে আপনাদেরকে একটা টপিক সিলেক্ট করতে হবে। দেন সেই টপিকটাতে আপনাদেরকে এক্সপার্ট হতে হবে এবং আপনারা সেই ফিল্ডে অনেক ভালো কাজ করবেন ইনশাল্লাহ। আর আপনারা যদি চান যে না প্রাথমিক অবস্থায় অর্থাৎ প্রথম থেকে আপনারা ডেটা এন্ট্রি শিখে আসছেন এবং দেখা যাচ্ছে ডেটা এন্ট্রি আপনার এখন ভালো লাগছে, বা লিড জেনারেশন শিখে আসছেন, লিড জেনারেশন ভালো লাগছে, আপনারা ওটাতে অনেক ভালো কাজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি ট্রাই করেন বা দেখা যাচ্ছে আরও শিখতে থাকেন, দেখবেন যে আপনি ডেটা এন্ট্রি বা দেখা যাচ্ছে লিড জেনারেশনে একসময় এক্সপার্ট হয়ে উঠবেন। আচ্ছা, আফসানার প্রশ্নটা হচ্ছে যে একটা ওয়েবসাইট রেসপন্সিভ থাকাটা মানেটা কি? আচ্ছা, একটা সময় আমরা যখন ওয়েবসাইট ব্রাউজ করতাম বা যখন হচ্ছে মোবাইল ফোন ছিল না বা অন্যান্য ট্যাবলেট ডিভাইস বা এগুলো ছিল না,
তখন ইন্টারনেট এবং ওয়েবসাইট ছিল হচ্ছে স্ট্যাটিক। স্ট্যাটিক বলতে বেশিরভাগ ওয়েবসাইটে ছিল স্ট্যাটিক, এগুলো আসলে ভিন্ন ভিন্ন ডিভাইসে ব্রাউজ করা যেত না, বা দেখা যাচ্ছে অনেক সময় ছোট ডিভাইস বা দেখা যাচ্ছে স্ক্রিনের সাইজের উপর ডিপেন্ড করে এই ওয়েবসাইটগুলো ভেঙে ভেঙে যেত। আপনারা এখনো দেখবেন যে অনেক পুরাতন যে সাইটগুলো আছে, আপনারা যদি মোবাইল ফোন থেকে ব্রাউজ করতে যান দেখবেন যে লোড নিচ্ছে না, বা দেখা যাচ্ছে কোথাও ভেঙে গেছে। তো এটা বলা হচ্ছে যে এই ওয়েবসাইটের রেসপন্সিভনেস নাই। আচ্ছা, তো রেসপন্সিভনেস নাই বলতে যেটা বোঝাচ্ছে যে এই আপনার যে ওয়েবসাইটটা, এটা আসলে সকল ডিভাইসে মানে কমফোর্টেবল না, বা দেখা যাচ্ছে আপনি সকল ডিভাইসে এটা হচ্ছে ব্রাউজ করে দেখতে পারবেন না। তো এটা অনেক বড় একটা বিষয়, কারণ এখন আপনারা একটা জিনিস জানেন, গুগলের যে ইউজার আছে এদের মধ্যে প্রায় 56 থেকে 57% হচ্ছে মোবাইল ফোন ইউজার। তো বিষয়টা হচ্ছে যে এত বেশি পরিমাণ ইউজার যারা মোবাইল ফোন থেকে আপনার ওয়েবসাইটটাকে ব্রাউজ করতে চাচ্ছে, এদেরকে যদি আপনি একটা বেটার ইন্টারফেস যদি দিতে না পারেন, তাহলে দেখা যাচ্ছে আপনার প্রায় অর্ধেকের বেশি ইউজার হারায় যাবে। তো এখন এসে যে কাজটা করা হয় যে আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটকে রেসপন্সিভ করতে হয়। তো রেসপন্সিভ করতে হয় বলতে যেটা সহজ কথায় বলি, যে মোবাইল ফ্রেন্ডলি করে গড়ে তুলতে হয়, যে হ্যাঁ আমাদের ওয়েবসাইটটা মোবাইলে একরকম দেখা যাবে এবং আমাদের ওয়েবসাইটটা আমাদের ওয়েব ব্রাউজার বা দেখা যাচ্ছে যে কম্পিউটার ডিভাইসে একরকম দেখা যাবে। তো রেসপন্সিভনেস আছে কিনা এটা চেক করার জন্য আমরা যে কাজটা করি, যে মোবাইল ফোন টেস্ট, বা দেখা যাচ্ছে যে আমরা হচ্ছে মোবাইল ফোনে চেক করেছিলাম, যে হচ্ছে মোবাইল ফোনের জন্য চেক করেছিলাম আমাদের ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি কিনা। সেটার জন্য দেখেন আমরা চেক করেছিলাম যে মোবাইল ফ্রেন্ডলি টেস্ট। আচ্ছা, মোবাইল ফ্রেন্ডলি টেস্ট এটাতে যাওয়ার পর আমরা যে কোনো একটা ওয়েবসাইট দিয়ে দেবো এখানে, বা যে ওয়েবসাইটটা আমাদের আছে সেই ওয়েবসাইটটা আমরা কাজ করার চেষ্টা করব। ইনভেস্টোপিডিয়া বা এই ধরনের এই ওয়েবসাইটটাকে যদি আমরা সার্চ করি, যদি এটাকে চেক করে দেখতে চাই এটা আসলে রেসপন্সিভ কিনা, জাস্ট এই মোবাইল ফ্রেন্ডলি টেস্টে এখানে গিয়ে আমরা জাস্ট ইউআরএলটা দিয়ে দেবো, টেস্ট ইউআরএল, একটু সময় নেবে। আচ্ছা, ক্রসওয়ার্ক, আচ্ছা, তো এটা আমরা হচ্ছে এই মোবাইল ফ্রেন্ডলি টেস্ট থেকে আমরা দেখব। তো রেসপন্সিভ বলতে যে আপনার ওয়েবসাইটটা প্রত্যেকটা ব্রাউজার থেকে বা প্রত্যেকটা ডিভাইস থেকেই সঠিকভাবে আপনাকে শো করবে। যেমন দেখেন আমরা এই যে ইনভেস্টোপিডিয়াতে যদি আসি, আমাদের এইটা হচ্ছে ওয়েব ব্রাউজারের ইন্টারফেস, বা দেখা যাচ্ছে আমাদের ল্যাপটপ থেকে এরকম আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যদি মোবাইল ফোনে যদি যাই, তাহলে মোবাইল ফোনে আসলে এই রকম দেখা যাবে। এই যে মোবাইল ফোনে আমরা এরকম রেসপন্সিভ দেখতে পাবো। আর এই পেজটা অবশ্যই মোবাইল ফ্রেন্ডলি, এখান থেকে আমরা জাস্ট টেস্ট করে দেখতে পাচ্ছি। এই যে মোবাইল ফ্রেন্ডলি হিসেবে ওয়েবসাইটটাকে তৈরি করা, এটাকেই বলছে রেসপন্সিভ। আর এটার জন্য যে কাজটা করা হয় যে ক্রস প্ল্যাটফর্ম চেক আপ করা হয়। ক্রস প্ল্যাটফর্ম চেক আপ বলতে যে এটা আসলে ডিফারেন্ট ডিভাইসে সঠিকভাবে কাজ করছে কিনা। এটা চেক করার আরেকটা ওয়ে আছে, জাস্ট এখান থেকে ইনস্পেক্টে যাবেন, ইনস্পেক্ট করে যদি এখান থেকে দেখেন মোবাইল ডিভাইস, এটা যদি সিলেক্ট করেন, এখান থেকে আপনি চাইলে বিভিন্ন মোবাইল ডিভাইস সিলেক্ট করে দেখতে পারেন। দেখেন মোবাইল ডিভাইস আসলে আমাদের এই সাইটটা কেমন দেখাচ্ছে। আচ্ছা, এখন যেটা দেখাচ্ছে যে এটা আসলে কমপ্লিট রেসপন্সিভ না, কারণ দেখেন এই যে ইমেজটা আছে এটা অর্ধেক এইদিকে ভেঙে চলে গেছে। দেখি অন্য একটা ডিভাইসে দেখি। আচ্ছা, এখানে আবার আইপ্যাড প্রোতেও আপনি দেখতে পাবেন যে যে ট্যাবলেট যে ডিভাইসগুলো আছে সেগুলো দেখতে পাবেন। দেখেন এখানে কিন্তু সাইটটা কিন্তু ভেঙে গেছে, দেখছেন? তো তাহলে বলা যেতে পারে যে এটা আসলে ট্যাবলেট ডিভাইসের জন্য রেসপন্সিভ না। আচ্ছা, যদি মোবাইল ফোনে দেখি, আচ্ছা মোবাইল ফোনের জন্য খুব ভালোভাবে রেসপন্সিভ না, তারপরেও এখান থেকে আসলে কন্টেন্টগুলো দেখা যাচ্ছে। আর সবথেকে ভালো রেজাল্ট পাওয়া যায় এই যে মোবাইল ফ্রেন্ডলি টেস্ট, এখান থেকে আপনারা দেখতে পাবেন যে আসলে এই সাইটটা রেসপন্সিভ কিনা বা মোবাইল ফ্রেন্ডলি কিনা। তো এটা অবশ্যই একটা গুগলের আপনার হচ্ছে র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করে,
যে আমাদের সাইটটা যদি মোবাইল ফ্রেন্ডলি বা রেসপন্সিভ হয় তাহলে গুগল আমাদেরকে পজিটিভ বা দেখা যাচ্ছে আমাদেরকে সামনের দিকে রাখবে। এটা যখন আমরা রেডি করলাম, এটা যদি আমরা দেখতে চাই, এটার যে ভিউ পোর্ট আছে সেখানে সুন্দরভাবে বলে দেওয়া আছে, যখন এটা ডিজাইনাররা ডিজাইন করছে, ডেভেলপাররা যখন ডেভেলপ করছে, তারা এটাকে সুন্দরভাবে বলে দিছে যে যখন এদের স্ক্রিন সাইজটা হবে 1300 পিক্সেল বাই 700 পিক্সেল বা 1300 পিক্সেল বাই 800 পিক্সেল, দেন আমাদের সাইটটা এইভাবে ভিউ হবে। এরপরে যে কাজটা হয় যে তারা আরো কিছু প্রোগ্রাম বা আরো কিছু ফাংশনে বলে দেয় যে আমাদের এই ওয়েবসাইটটা বা আমাদের এই সাইটটা যদি একটা মোবাইল ডিভাইসে, অর্থাৎ যে স্ক্রিনের রেশিওটা হচ্ছে উইথ হচ্ছে 300 পিক্সেল, হাইট হচ্ছে 700 পিক্সেল, অথবা দেখা যাচ্ছে উইথ হচ্ছে 200 পিক্সেল, হাইট হচ্ছে 400 পিক্সেল, এই ধরনের ডিভাইসে বা এই ধরনের স্ক্রিনে যখন আমাদের সাইটটা লোড হবে তখন এই সাইটটার ডিজাইন একরকম হবে। তো আপনারা এটা যখন ডিজাইন করে বা ডিজাইনাররা যখন ডিজাইন করে তখন বিভিন্ন আপনার হচ্ছে ফ্রেমওয়ার্ক, যেমন হচ্ছে বুটস্ট্র্যাপ, এখন মনে হয় 5 চলে আসছে। তো বুটস্ট্র্যাপ আগে ছিল বুটস্ট্র্যাপ 4 বা বুটস্ট্র্যাপ 3 ছিল, তারপর হচ্ছে 4 আসলো, এখন মনে হয় 5 চলে আসছে, আমার সঠিক জানা নাই এটা। তো বুটস্ট্র্যাপ 4 এ যেটা হতো যে ওইখানে সুন্দরভাবে ফ্রেমওয়ার্কে বলে দেওয়া যেত যে আমাদের হচ্ছে মোবাইল ডিভাইসের জন্য ডিজাইনটা কেমন হবে, আমাদের ট্যাব মানে ট্যাব বা দেখা যাচ্ছে এই সাইজের ডিভাইসগুলোর জন্য আমাদের আমাদের ওয়েবসাইটের ডিজাইনটা কেমন হবে, এই ল্যাপটপের জন্য কেমন হবে, আরো যদি বিগ স্ক্রিন হয় সেই বড় স্ক্রিনগুলোর জন্য কেমন হবে, এটা ওখানে প্রত্যেকটা ডিভাইসের জন্য আলাদা আলাদাভাবে ডিফাইন করে দেওয়া থাকে। তো যখন আপনি যে সাইজে লোড করবেন বা দেখা যাচ্ছে যে সাইজের স্ক্রিনে আপনি হচ্ছে এটা দেখবেন, তখন দেখবেন যে অটোমেটিক ওই স্ক্রিন সাইজটা অনুযায়ী আপনার এই সাইটটা লোড হয়েছে। তো আপনি যে একবার ডিজাইন করে দিবেন যে শুধুমাত্র এটা হচ্ছে ডেস্কটপেই দেখা যাবে, বা দেখা যাচ্ছে আপনি যদি এইভাবে স্ট্যাটিক ডিজাইন করেন যে শুধুমাত্র ডেস্কটপে এরকম দেখা যাবে, আর মোবাইল ফোন বা অন্য ছোট ডিভাইসের জন্য বা দেখা যাচ্ছে ছোট স্ক্রিনের জন্য যদি আপনি ডিজাইনটা এইভাবে ডিফাইন করে না দেন তাহলে সেগুলোতে এই ওয়েবসাইটগুলো ভেঙে ভেঙে যাবে। তো এটা চেক করার যে ওয়েটা আছে, জাস্ট ইন্সপেক্ট অপশনে যাবেন, যাওয়ার পর দেখেন আমাদের এই সাইটটা কিন্তু মোবাইল ফোনে এরকম দেখাচ্ছে। আমরা কিন্তু মোটামুটি সব কিছুই সুন্দরভাবে পড়তে পারছি। টপ 10 সোশ্যাল মিডিয়া ইন 2020, তারপর হচ্ছে টপ 10 সোশ্যাল মিডিয়া ইন 2021। দেখেন আমরা যদি জাস্ট এখান থেকে এক্সিট করি, আমাদের কি দেখেন টপ 10 সোশ্যাল মিডিয়া ইন 2020, এটা কি আর 2 লাইনে দেখাচ্ছে? এটা কখনোই 2 লাইনে দেখাচ্ছে না। তো এইভাবে ডিজাইনগুলোকে সুন্দরভাবে ডিফাইন করেই দেওয়া আছে। এটা আসলে HTML CSS জাভাস্ক্রিপ্টের কাজ এবং দেখা যাচ্ছে বুটস্ট্র্যাপের কাজ, যেটা দিয়ে আসলে এটাকে রেসপন্সিভ করানো হয়েছে। ওয়ার্ডপ্রেসের এই বেসিক সেটআপ নিয়ে জি স্যার, উনি হচ্ছে 1 উইক আগে লেভেল। আচ্ছা ঠিক আছে, ওয়ার্ডপ্রেসে আসলে অনেক কিছু কাজ আছে। আমরা যদি একটু মার্কেট প্লেসে যদি যাই, আচ্ছা মার্কেট প্লেসে গিয়ে যদি দেখি যে ওয়ার্ডপ্রেসে আসলে কি কি কাজ আছে, তো ওয়ার্ডপ্রেসের কাজগুলো দেখাচ্ছে যারা ওয়েব ডেভেলপমেন্ট বা এই ধরনের কাজগুলো বেশি পারে বা করে, তারা আসলে এই কাজগুলো বেশিরভাগ করে থাকে আর কি। আচ্ছা ওয়ার্ডপ্রেস যদি লিখে সার্চ দেই, এখানে দেখুন প্রচুর গিগ আসবে, দেখছেন কতগুলো গিগ আসছে ওয়ার্ডপ্রেস লিখে সার্চ দেওয়ার পর। আচ্ছা ইনি কি বলছে যে ফিক্স ওয়ার্ডপ্রেস কাস্টমাইজ থিম অ্যান্ড প্লাগইনস। আচ্ছা ইনি বলছে যে আই উইল রিডিজাইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, কাস্টমাইজ ওয়েবসাইট, ফিক্স ইস্যু। আচ্ছা তারপর ইনি বলছে আই উইল ক্রিয়েট এ রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। তো এখানে আসলে দেখা যাচ্ছে যে HTML CSS জাভাস্ক্রিপ্ট বা দেখা যাচ্ছে যে এই বিষয়গুলো একটু ভালোভাবে জানতে হয়। তো যারা এগুলো ভালোভাবে জানে বা যারা হচ্ছে ওয়েব ডেভেলপার, তারা হচ্ছে আসলে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের কাজগুলো বেশি থেকে বেশি করে। আচ্ছা দেখেন ইনি বলছে আই উইল ফিক্স ওয়ার্ডপ্রেস PHP এরর্স ইস্যু অ্যান্ড কাস্টমাইজেশন। তো PHP তে যদি কোনো এরর ইস্যু আসে, এটা আসলে আপনারা আপাতত ঠিক করতে পারবেন না, কারণ PHP এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে আপনাদের জানতে হবে, শিখতে হবে, এটার ফাংশনগুলো সম্পর্কে জানতে হবে, দেন আপনারা এটা হয়তো করতে পারেন। তো যার কারণে আপনাদেরকে আসলে ওয়ার্ডপ্রেসের উপর গিগ তৈরি করতে আপাতত বলছি না। তো আপনারা হচ্ছে ওয়ার্ডপ্রেসের এই কাস্টমাইজেশন বা দেখা যাচ্ছে কিভাবে কি করবেন এই বিষয়গুলো আগে ভালোভাবে প্র্যাকটিস করেন, বেসিকগুলো শেখেন, নিজেরা নিজেদের সাইট তৈরি করে এটাকে অ্যাপ্লাই করেন, চেষ্টা করতে থাকেন, দেন আপনারা চাইলে এই ধরনের কাজ করতে পারেন। আচ্ছা স্যাম্পলটা রেডি করতে পারছেন ফারহানা?
জি স্যার। আচ্ছা ঠিক আছে, বায়ার রিকোয়েস্ট সেন্ড করেন, দেখা যাক কি অবস্থা হয়। আচ্ছা, ওই বায়ার রিকোয়েস্টটা কি আর কেউ পাইছেন, বা আপনারা কি অন্যরা বাকিরাও সেন্ড করছেন ওইটা? না স্যার। পান নাই? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে, গতকালকের অ্যাসাইনমেন্টটা দেখে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা স্যার এই যে এখানে যে স্যাম্পল পেজটা আছে, স্যার এখানে আপনার ওখানে ছিল কন্টাক্ট, তারপর কয়েকটা অপশন ছিল, স্যার ওই অপশনগুলো আসতেছে না কেন? আচ্ছা, আপনি কি ক্লাসের ভিডিওটা দেখছেন কিভাবে আমি অ্যাড করে দেখাচ্ছিলাম? দেখেন নাই বোধহয়। আমি আপনাকে আবার দেখা দিচ্ছি, সমস্যা নেই। স্যার আপনার কথা কিন্তু শুনতে পাচ্ছি না। আচ্ছা সরি, মিউট করা ছিল। আচ্ছা, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে এই যে এখানে কিভাবে এই কন্টাক্ট বা দেখাচ্ছে এখানে পেজ কিভাবে আপনি অ্যাড করবেন সেটা দেখাই দিচ্ছি। জাস্ট আপনাদের হচ্ছে লগ ইন করবেন, আপনাদের সাইটটাতে লগ ইন মানে আপনাদের ওয়ার্ডপ্রেস ইয়েতে লগ ইন করবেন। আচ্ছা আচ্ছা, দেখেন এখানে অ্যাপিয়ারেন্স থেকে এখানে একটা মেনু একটা অপশন আছে, দেখেন মেনুস। জাস্ট মেনুতে আসবেন। মেনুতে আসার পর দেখেন এখানে আমার যেগুলো অ্যাড করা আছে, আমার অ্যাড করা আছে ক্যাটাগরিগুলো অ্যাড করা আছে। তো এখান থেকে আসলে আমি কি কি এই যে মেনুটা যেটা আছে, আপনার যে এই মেনুটা, এইটা একটা নাম আছে, আমরা নাম দিয়ে রাখছি হেডার মেনু। তো এবং এই হেডার মেনুতে আমরা হচ্ছে দেখেন হোম, ব্লগ, এসইও, এসএসএম বা এইগুলো আমরা ক্যাটাগরিগুলো অ্যাড করে রাখছি। আচ্ছা, এখান থেকে চাইলে আপনি হচ্ছে ক্যাটাগরিগুলো বাড়াতে পারেন, বা দেখা যাচ্ছে ক্যাটাগরিগুলো আপনি এখান থেকে ডিলিট করতে পারেন, রিমুভ করতে পারেন। আচ্ছা, অ্যাড মেনুতে, আচ্ছা আপনি মেনুতে কি কি অ্যাড করবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন, আমি দেখাচ্ছি আপনাকে। এখান থেকে অলরেডি আমাদের কিছু পেজ অলরেডি ক্রিয়েট করা আছে, আমরা চাইলে এখান থেকে ভিউ অল, মানে এই যে পেজ দেখেন সিলেক্ট করা আছে। আপনাদের হয়তো দেখাচ্ছে প্রথমে ইন্টারফেসটা এরকম আসবে। আপনি যে পেজগুলো অ্যাড করতে যাচ্ছেন সেই পেজ এখানে জাস্ট এই ড্রপ ডাউনে ক্লিক করবেন, এই পেজগুলো এখানে দেখাচ্ছে। এখান থেকে চাইলে আপনি অ্যাড টু মেনু এখানে দেখাচ্ছে, এই সিলেক্ট করে দিবেন, কন্টাক্ট আস অ্যাবাউট করে জাস্ট এখান থেকে অ্যাড টু মেনু করে দিবেন। দেখেন ওইগুলো মেনুতে চলে আসছে, কন্টাক্ট আস অ্যাবাউট। আচ্ছা, এখন জাস্ট আমাদেরকে যে কাজটা করতে হবে যে সেভ মেনু, এটাতে আসার পর আমরা যদি আমাদের পেজটাতে রিলোড দেই, এখানে দেখেন, ও আচ্ছা সাইটটাতে একটু যাই। আচ্ছা দেখেন আমাদের সাইটটাতে এই যে অ্যাবাউট সেকশনটা, এই যে কন্টাক্ট আসটা দুইবার চলে আসছে, এটা আমাদেরকে ডিলিট করে দিতে হবে। এটা আগেই হয়তো অ্যাড করা ছিল যে কন্টাক্ট আস, ওই কারণে দুইবার চলে আসছে। তো দেখেন এই যে অ্যাবাউট আস সেকশন এগুলো কিন্তু চলে আসছে, আর আমরা নর্মালি ক্যাটাগরিগুলো এখানে সিলেক্ট করে রাখছিলাম। তো যে কাজটা করতে হবে আপনাকে, এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে মেনুস, এখানে গিয়ে আপনি আপনার পেজ সেকশন থেকে কিছু অ্যাড করবেন, নাকি পোস্ট অ্যাড করবেন, নাকি হচ্ছে আপনি এখান থেকে কোনো কাস্টম লিঙ্ক অ্যাড করবেন, অথবা দেখা যাচ্ছে ক্যাটাগরি আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। আবার এখান থেকে আপনি চাইলে ডিলিটও করতে পারেন। যেমন ধরেন যে আমরা এই কন্টাক্ট আস পেজটা দুইবার চলে আসছে, জাস্ট এখান থেকে আমরা হচ্ছে যে রিমুভ করে দিব, তাহলে কন্টাক্ট আসটা একবার চলে আসবে। আবার দেখা যাচ্ছে এখানে আমরা হচ্ছে অর্ডারটা চেঞ্জ করতে যাচ্ছি, হয়তো অ্যাবাউট সেকশনটা আমি সবার উপরে দিয়ে যাচ্ছি, জাস্ট এটাকে ড্র্যাগ করে উপরে নিয়ে চলে আসবেন। এখন দেখেন আমাদের সাইটটা আসলে এরকম দেখা যাচ্ছে যে এখানে অ্যাবাউট সেকশনটা আছে সবার শেষে, এখানে কন্টাক্ট আসটা দুইবার আছে, কিন্তু আমরা এটা কিন্তু রিমুভ করে দিলাম, দিয়ে জাস্ট এখানে সেভ মেনু দিই। এখানে যদি আমরা রিলোড দিই দেখেন
কন্টাক্টসটা একবারই আসছে, অ্যাবাউট পেজের সামনে চলে আসছে, হোমটা এখানে আছে, এবং হচ্ছে ব্লগ, এসইও, এসএসএম সবগুলো ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি আমাদেরকে ঠিকঠাকভাবে দেখাচ্ছে। তো আপনি যদি এডিট করতে চান, আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে যে আপনি তো অবশ্যই ড্যাশবোর্ডে থাকবেন, এখান থেকে জাস্ট অ্যাপিয়ারেন্সে গিয়ে মেনুস, এখানে গিয়ে আপনি পেজ অ্যাড করবেন নাকি ক্যাটাগরি অ্যাড করবেন নাকি পোস্ট অ্যাড করবেন নাকি কাস্টম লিঙ্ক অ্যাড করবেন, এটা সিলেক্ট করে দিয়ে জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিবেন, দিয়ে অ্যাড টু মেনু করবেন। আচ্ছা, এখন যদি আপনি নতুন পেজ যদি ক্রিয়েট করতে চান, তাহলে আসলে পেজটা কোথা থেকে ক্রিয়েট করবেন? এই দেখেন উপরে এখানে পেজ অপশন আছে, এখান থেকে অল পেজেস এবং অ্যাড নিউ অপশন আছে। আপনি চাইলে এখান থেকে অ্যাড নিউতে গিয়ে নতুন একটা পেজ আপনি ক্রিয়েট করতে পারেন। পেজের নাম দিলেন হচ্ছে, আমি নাম দিলাম স্যাম্পল পেজ দিলাম, জাস্ট এটাকে ক্রিয়েট করে রাখলাম, পরবর্তীতে আপনাদেরকে দেখাবো আবার। আচ্ছা, পেজটা ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা যে কাজটা করবো, যদি আমরা অ্যাপিয়ারেন্স থেকে যদি আবার মেনুতে যাই, মেনুতে যাওয়ার পর দেখেন এই যে পেজে এখানে দেখেন স্যাম্পল পেজেসটা চলে আসছে। এটা যদি আমরা আমাদের মেনুতে অ্যাড করতে চাই, জাস্ট সিম্পলি এখান থেকে এটাকে সিলেক্ট করে দিব, দেওয়ার পর এখানে অ্যাড টু মেনুতে আমরা ক্লিক করে দিব। আচ্ছা, এটা হচ্ছে স্যাম্পল পেজ, মেনুতে চলে আসছে, জাস্ট সেভ মেনু করে দিলাম। এখন যদি আমাদের এখানে আমরা এই মেনু বারটাতে দেখি, দেখেন রিলোড দিলাম, এই স্যাম্পল পেজটা চলে আসছে। খুবই সিম্পল কাজ, কারণ এই ধরনের ওয়ার্ডপ্রেস বা ওয়ার্ডপ্রেসের সিএমএসটাতে, এই সিএমএস এ আপনি ইউজ করে মানে যাতে খুব কমফোর্টেবল ফিল করেন, এই কারণে আসলে সিএমএস মানে সিএমএস গুলো বা দেখা যাচ্ছে ওয়ার্ডপ্রেসটাকে ইউজ করা। এখানে ইউজার ইন্টারফেসটা খুবই ইজি, আপনারা জাস্ট একটু পড়ে পড়ে দেখবেন, তাহলে এগুলো সুন্দরভাবে অ্যাড করতে পারবেন। অলরেডি আপনাদেরকে বেসিক এইগুলো আমি দেখাই দিছি, কিভাবে অ্যাড করবেন, কিভাবে ডিলিট করবেন, কিভাবে হাইড করবেন। আর যদি কোথাও প্রবলেম হয় তাহলে ক্লাসের ভিডিওটা একটু ভালোভাবে দেখে নিতে হবে, তাহলে ইনশাল্লাহ আশা করি আর প্রবলেম হবে না। তো স্যাম্পল পেজটা আমি রাখতে চাচ্ছি না, জাস্ট এটাকে রিমুভ করে দিলাম। আচ্ছা, তো এইভাবে আপনারা চাইলে আপনাদের সাইটটাকে অনেক সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারেন। আপনারা চাইলে আপনাদের মতো করে থিম ইনস্টল করতে পারেন, এইখানে এই যে উইজেটগুলো যেগুলো আছে এগুলো অ্যাড করতে পারেন। এই পাশে যে সোশ্যাল শেয়ারের যে বাটনগুলো আছে এগুলো আপনারা চেঞ্জ করতে পারেন। প্রত্যেকটা পোস্টে যাওয়ার পর দেখেন এখানে সোশ্যাল বাটন আছে, এগুলো আপনারা অ্যাড মানে আলাদা মানে ডিজাইনগুলো চেঞ্জ করতে পারেন, এগুলোর সাইজ আপনারা ভ্যারি করতে পারেন। দেখা যাচ্ছে এখান থেকে কাস্টম আইকন আপনারা ইউজ করতে পারেন। আপনারা এখান থেকে ফেসবুক, টুইটার হয়তো রাখতে চাচ্ছেন, বাকিগুলো ডিলিট করে দিতে চাচ্ছেন, দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। বুঝতে পারছেন ফারহানা? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, একটু ট্রাই করবেন, আর হচ্ছে যদি কোথাও প্রবলেম হয় আমাকে জানাবেন, অথবা ক্লাসের ভিডিওটা একটু ভালোভাবে দেখে নেবেন। জি স্যার। ঠিক আছে। আচ্ছা, কাজটা হচ্ছে যে বিভিন্ন কান্ট্রি ওয়াইজ হচ্ছে আমাদেরকে কিছু মানুষের লিঙ্কডইন ইউআরএল দেওয়া আছে, তাদের ফার্স্ট নেম তাদের লাস্ট নেম আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো এইটাই হচ্ছে কাজ। তো আমরা জাস্ট এখান থেকে আমাদেরকে লিঙ্কগুলো দেওয়া আছে এবং কান্ট্রি ওয়াইজ এটাকে ভাগ করে দেওয়া আছে। আপনারা হয়তো অনেকেই জানেন যে লিঙ্কডইন কিন্তু কান্ট্রি ওয়াইজ ভাগ করা থাকে, বা দেখা যাচ্ছে লিঙ্কডইনে কান্ট্রি ওয়াইজ কিন্তু আমরা এটাকে ইউজ করতে পারি। আচ্ছা, আমরা জাস্ট লিঙ্কডইন এই ইউআরএলটা দেখি। দেখেন লিঙ্কডইন ইউআরএল এ আসার পর তার কিন্তু আমরা প্রোফাইলটা কিন্তু পেয়ে গেছি। আচ্ছা, এটা দুইবার চলে আসছে, ডাবল ক্লিক করে ফেলছিলাম হয়তো। আচ্ছা, ওনার নামটাও দেওয়া আছে ওয়াহিদুল্লাহ বাখতিয়ারি, যাই হোক ওনার নাম, ওনার হচ্ছে ফার্স্ট নেম নিতে হবে, ওনার লাস্ট নেম নিতে হবে। আচ্ছা, আর কি নিতে হবে, তার মেইলটা নিতে হবে। তো যেহেতু এখানে তার ইউআরএলটা দেওয়াই আছে, তো এখানে আসলে কাজ করতে খুব একটা প্রবলেম হওয়ার কথা না। জাস্ট এখান থেকে আপনারা যাবেন, সেলস কিউএল ইউজ করবেন, সেলস কিউএল ইউজ করে তার মেইলটা আপনারা নেবেন। এখানে কন্ট্যাক্টে কি ইনফরমেশন দেওয়া আছে, কন্ট্যাক্ট ইনফরমেশন তার লিঙ্কডইন প্রোফাইলটাই শুধু দেওয়া আছে। স্যার জি, দেখা যাচ্ছে স্যার মানে স্যার কতগুলো আছে স্যার? আমি তো লিঙ্কডইন থেকে দেখা যাচ্ছে সেলস স্কিল লগ করে 100টা বুঝছি। 100টা যদি আপনি পান তাহলে তো আপনাদেরকে টিমে কাজ করতে হবে, তাই না?
আপনাদেরকে আমি বারবার একটা জিনিস বলে দিয়েছি যে আপনারা যখন দেখলাম আজকে অনেকগুলো কান্ট্রি নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখানে যদি এখানে অনেকগুলোই আছে আর কি। এখানে সম্ভবত এটা একটা স্যাম্পল ওয়ার্ক, ফাইবার থেকেই নেওয়া। তো এখানে আসলে প্রচুর কাজ আছে। তো যেটা বিষয়টা হচ্ছে যে যদি বেশি কাজ থাকে বা দেখা যাচ্ছে আপনার যদি লিঙ্কডইন সেলস কিওয়ার্ডটা অনেকবার ইউজ করতে হয় বা দেখা যাচ্ছে আপনি যদি এখানে ফ্রিতে যদি ইউজ করতে চান, তাহলে এখানে অবশ্যই টিম ওয়াইজ কাজ করতে হবে। কারণ আপনাদের প্রত্যেকেরই একটা করে লিঙ্কডইন প্রোফাইল আছে, তাই না? তো প্রত্যেকটা লিঙ্কডইন প্রোফাইল থেকে আপনারা 100টা করে সেলস কিওয়ার্ড লিড আপনারা কালেক্ট করতে পারবেন। স্যার আমরা এমনটা করতে পারি না যে কয়েকটা মেল ক্রিয়েট করলাম, ওটা থেকে আমরা ইনকমপ্লিট যে সার্ভিসটা আছে আমাদের গুগল ক্রোমে, ইনকমপ্লিট যে উইন্ডোটা আছে ওটা থেকে আমরা ওই অন্যান্য মেল থেকে ব্যবহার করলাম, আর আলাদা আলাদা ভাবে এক্সটেনশন গুলো একবার করে মানে ডাউনলোড করে নিলাম, 100টা করেছে, আবার ওই এক্সটেনশনটা ডিলিট করে মেলটা রিমুভ করে অন্য একটা মেল থেকে করলাম, এভাবে করা যাবে। আচ্ছা, বুদ্ধি আপনার খুবই ভালো, ট্রাই করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কি হয়। আচ্ছা, এটাতে আসলে কাজ করবে না, এটা আমি বলে দিলাম, এটাতে কাজ করবে না। এটা আপনাদেরকে আলাদা আলাদাভাবেই কাজ করতে হবে আর কি। ওই ওই রকম বুদ্ধি সেলস কিউএল এর অনেক বেশি আছে। সেলস কিউএল জানে যে আপনি এই কাজটা করতে পারেন, তো তাদের সেই ধরনের প্রোটেকশন আছে। আইপি ধরে রাখলে তো সমস্যা, যদি জি, অ্যাকাউন্ট ধরে রাখে তাহলে তো ঠিক আছে, যে আইপি ধরে অবশ্যই রাখে। আইপি ধরে রাখবে, আপনার অ্যাকাউন্ট দুটাই ধরে রাখবে। তাহলে দেখা যাচ্ছে ওই কাজ করলে আসলে সেলস কিউএল এর যে প্রিমিয়ামটা আছে ওইটা আসলে কেউ কিনতো না। যাদের আসলে দেখেন যে টিম নাই, আপনাদের মতো 15-20 জনের টিম নাই, তারা কিন্তু সেলস কিউএলটা কিনেই ইউজ করবে। আর আপনারা কি আছে যে যেহেতু টিম আছে, প্রত্যেকেই হয়তো সেলস কিউএল থেকে 100টা করে লিড কালেক্ট করতে পারছেন, বিধায় আপনারা এটা সবাই মিলে ভাগ করে নিয়ে ইউজ করবেন বা দেখা যাচ্ছে এই কাজটা করবেন। আর এখন যে বিষয়টা যে আপনারা যদি মানে প্রিমিয়াম কিনতে চান, তাহলে সেটা আলাদা বিষয়, হয়তো 1500টা ফ্রিতে করতে পারেন পার মান্থ। আর আপাতত আমি যেটা সাজেস্ট করবো যে প্রিমিয়াম কেনার বা এই ধরনের কাজ যদি আপনারা পান, আসলে প্রিমিয়াম কেনার প্রয়োজন নাই। আপনারা সিম্পলি সবাই মিলে একটা টিমে এই কাজগুলো ভাগ করে নিয়ে করবেন। এখানে আসলে দেখা যাচ্ছে অনেকগুলো কাজ আছে, অনেকগুলো লিড আছে, তো আপনারা চাইলে এটা প্র্যাকটিস করতে পারেন। স্যার এখানে কি সবার ইমেল পাওয়া যাবে? আচ্ছা, সবগুলো পাওয়া যেগুলো সব পাওয়া যাবে না? সবগুলো পাওয়া যাবে না, সবগুলো পাওয়া যাবে না, এটা হচ্ছে বিষয়। এখান থেকে যে কাজটা করা যেতে পারে যে লিঙ্কডইন থেকে যদি তাদের মেইলটা না পাওয়া যায়, দেখা যায় হয়তো লিঙ্কডইন থেকে তাদের কন্ট্যাক্ট ইনফরমেশনে গিয়ে আমরা হয়তো কন্ট্যাক্ট ইনফরমেশন থেকে তাদের হয়তো ওয়েবসাইট পেলাম বা দেখা যায় তাদের হয়তো সোশ্যাল প্রোফাইল অন্য কিছু হয়তো পেলাম, দেন ওইখান থেকে ট্রাই করা যেতে পারে। বুঝতে পারছেন? জি স্যার, আর যদি কোনোভাবে পাওয়া যায় না একবারে, তখন সেক্ষেত্রে কি করব? তখন আসলে কিছু করার নেই, কারণ আপনার যদি মেইল ওখানে দেওয়াই না থাকে বা আপনার যদি যে মেইলটা আছে ওইটা আপনি কোথাও দেন নাই, দেন ওটা আসলে পাওয়াটা খুব মুশকিল বা দেখা যাচ্ছে পাওয়াই যাবে না, এরকম একটা বিষয়।